বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, রাজনীতিহীন বাংলাদেশে যে কথা অনেক দিন ধরেই অনেকে বলছিলেন যে বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে, রাজনীতি এখানে নেই, রাজনীতি শূন্য একটা অবস্থার মধ্যে আছে, সেই রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে আবার প্রাণ পেতে শুরু করেছে। উত্তাপ, রাজনৈতিক বিতর্ক সবটাই এখন লক্ষণীয়। নানা বিষয় এখন রাজনীতির আলোচনার মধ্যে আছে। এই মুহূর্তে যেটি সর্বশেষ আলোচনার মধ্যে আছে সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লুচ্ছেন তার দলের ভাষ্য অনুযায়ী একটি হসপিটালে, ঢাকার একটি হসপিটালে, এবং তারা বলছেন যে তার সুচিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সরকার বলছে যে যা কিছু হচ্ছে সব আইনের মধ্য থেকেই হচ্ছে এবং আইনের মধ্য থেকেই হবে। এবং সরকারের দিক থেকে এটিও বলা হচ্ছে যে সরকার তার জন্য নির্বাহী আদেশে যেটুকু করেছে সেটুকু তো তার পাওনা নয়, সবচেয়ে বেশি করেছে, কারণ তার এটি পাওয়া অধিকার তার নেই এবং মানবিক দিক থেকেও এই যোগ্যতা তিনি রাখেন না। মোটামুটিভাবে কথাবার্তা দাঁড় করালে সেরকমই দাঁড়ায়। নির্বাচন নিয়েও নানা রকমের বিতর্ক আছে। সামনে নির্বাচন কমিশন নতুন করে গঠিত হবার কথা, ফেব্রুয়ারি মাসে এই কমিশনের মেয়াদ শেষ হবে। সেই নির্বাচন কমিশন কেমনভাবে গঠিত হবে, কার অধীনে, কোন প্রক্রিয়ায় হবে, সেটি নিয়েও নানা রকমের আলোচনা বিতর্ক আছে। সমাজের বিশিষ্ট জনরা একটি বিবৃতিও দিয়েছেন। তারা সংবিধান অনুযায়ী যে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবার কথা, সেই আইন করবার কথা বলেছেন। সরকারের দিক থেকে আইনমন্ত্রী বলেছেন সেই আইন করবার সময় এখন নেই। নির্বাচন কমিশন নিজেরাই নানা ভাগে নানা মতে বিভক্ত, সেটি আমরা নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারদের নানান বক্তব্যে নানান সময় শুনেছি। স্থানীয় সরকার পরিষদের, বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনেও হতাহতের ঘটনা ঘটেছে প্রচুর। যদিও এই নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, সরকারি দলের অভ্যন্তরীণ যে কোন্দল সেটি অনেক বেশি ফুটে উঠেছে। যদিও এই নির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এটি অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে এবং যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুব বেশি নয়, কিন্তু অন্য নির্বাচন কমিশনার বিশেষ করে মাহবুব তালুকদার বলছেন যে নির্বাচন এবং গণতন্ত্র সবই এখন নির্বাচনে আইসিইউতে আছে। আগামী নির্বাচন কেমন হবে 2023-এর শেষে বা 24-এর শুরুতে, সেই নির্বাচন নিয়ে অনেক রকমের কথা আমরা শুনছি। বিশেষ করে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বলছেন এই সরকারের অধীনে এবং এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না। তাদের সুস্পষ্ট দাবি যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। সরকারের দিক থেকে স্পষ্ট কথা, যেভাবে নির্বাচন অতীতে হয়েছে, সংবিধান অনুযায়ী হয়েছে, সেভাবেই নির্বাচন তারা করবে। মানুষের জীবন মানে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, অগ্রগতির কথা নানাভাবে আমরা শুনি বটে, কিন্তু সাম্প্রতিককালে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষকে অনেকটা বেকায়দায় ফেলে দিয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এবং এই মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং পরিবহন ব্যয় অনেকখানি বাড়িয়ে তুলেছে। যদিও সরকারের দিক থেকে এর পক্ষে নানা যুক্তি দেওয়া হয়েছে এবং অন্যরা বলছেন যে যেখানে ভারতে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে সেখানে বাংলাদেশ কোন যুক্তিতে জ্বালানি তেলের মূল্য বাড়ায়। এর বাইরেও আমরা আমাদের অর্থনীতিতে সবসময় প্রবৃদ্ধি, রিজার্ভ, পার ক্যাপিটা ইনকাম, এইসব নানান সাফল্যের উপাত্ত তথ্য এগুলো বা নানান মহল থেকে শুনবার চেষ্টা করি, কিন্তু অন্যদিকে চিত্রটা এই যে বাংলাদেশের সমাজে আয় বৈষম্য বাড়ছে, নানা রকমের বৈষম্য এখানে বেড়ে চলেছে। ধনী যারা আরও ধনী হচ্ছে এবং সেই ধনীদের টাকা আবার বাংলাদেশে থাকছে না, সেটি পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে এবং সেটিকে নিয়ন্ত্রণ করবার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বলেই অনেকে মনে করেন। মোটা দাগে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য পুরোদস্তুর দুজন রাজনীতিবিদ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আহমেদ হোসেন, বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লুচ্ছেন, তাকে বিদেশে নেওয়া উচিত। সরকারের দিক থেকে এক ধরনের অনমনীয় ভাব আমরা দেখতে পাচ্ছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার প্রশ্ন আপনার কাছে যে এই রাজনৈতিক ঝুঁকি আওয়ামী লীগ নেবে কিনা বা এটিকে আদৌ কোনো ঝুঁকি মনে করে কিনা আওয়ামী লীগ? আপনাকে ধন্যবাদ। সরকারের ঝুঁকি তো, আওয়ামী লীগ তো ঝুঁকি নিয়েই বেঁচে আছে। আওয়ামী লীগ তো মৃত্যুর ঝুঁকি নিয়ে বেঁচে আছে, আবার মৃত্যুকে আলিঙ্গন করেও বেঁচে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে যত মৃত্যু হয়েছে, যত কর্মী জীবন দিয়েছে, এটা কি আমাদের জন্য সুখকর? এই দায় কে নেবে?
আমি যদি বলি 14ই আগস্ট 21 জন নেতা কর্মীকে হত্যা করেছে, বা টার্গেট কে ছিল? দিদেন অপোজিশন লিডার, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু 21 আগস্টের কথা বলছেন, শেখ হাসিনা। হ্যাঁ, 21 আগস্টের কথা বলছেন। 21 আগস্ট কথা বলছি। তো 21 আগস্টের এই যে হত্যাকাণ্ড, এর দায় কার? তারা যদি এই হত্যাকাণ্ডের দায় নিতে পারে, তো একজন মানুষের যদি ন্যাচারাল ডেথ হয়ে যায়, বাংলাদেশে ন্যাচারাল ডেথ হচ্ছে না কারো, সে দায় কি গভর্নমেন্টের গাড়ি যাবে? তারা আল্লাহর কাছে বলুক। চিকিৎসা, তারা বলছে যে প্রয়োজনীয় চিকিৎসার অধিকার তো সবার আছে, সেটি হ্যাঁ, অধিকার তো আছেই। তার দল বলছে যে তাকে সেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একটা আছে, সে তো অসুস্থ, এটা ফ্যাক্ট। এই অসুস্থতা আগেও ছিল, এটাও ফ্যাক্ট। আবার তিনি কনভিক্টেড, এটাও সত্য। বাট বাংলাদেশে দুজন কনভিক্টেড রাজনীতিবিদের কথা বলা হয় যে যারা কনভিক্টেড হবার পরও চিকিৎসার জন্য দেশে বাইরে গেছেন। আসম আব্দুর রব এবং মোহাম্মদ নাসিম, আপনার দলের নেতা। আমার মোহাম্মদ নাসিম কবে গিয়েছে? গিয়েছিলেন কনভিকশনের পরে। তারিখ বলেন। ডেটটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, বাট বলতে পারছেন ডেটটা আসম রপ্ত ছিল তোমার এরশাদ সাহেবের কাছের মানুষ। কবে গেছেন? কাজে বাংলাদেশে গেছেন, দুটোই সত্য, এর মধ্যে কোনো মানে ঠিক আছে, অলরাইট, যদি সত্য হয়ে থাকে। তবে আমরা 401 যে আইন, যে ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছে, একটা পথ আছে, তিনি যদি আবার কারাগারে যান, মার্সি পিটিশন দেন প্রেসিডেন্টের কাছে, মার্সি অ্যাকসেপ্ট হয়, দেন হি যেতে পারবেন। কাজে তিনি জীবনটাকে প্রায়োরিটি দেন। জীবন প্রায়োরিটি না রাজনীতি প্রায়োরিটি, কোনটা? তো জীবন প্রায়োরিটি দিতে হলে মার্সি পিটিশন দিতে হবে, তাই না? আর তিনি যে অবস্থায় চলে গেছেন, সেখান থেকে উঠে এসে আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন, আবার পল্টনের জনসভা বক্তৃতা করবেন, এই ধারণাটাও ভুল। আমার তো মনে হচ্ছে তার ছেলে চলে আসা উচিত। তার ছেলে যদি সিংহ পুরুষ হয়, তাহলে সিংহের বাচ্চা সে আসে না কেন মাকে দেখার জন্য? ভয় কিসের? আর চিকিৎসায় যদি করতে চায়, তাহলে তো আপনার বিমান দিয়ে যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে যাওয়া যায়, তাহলে বিমান ভাড়া করেও ডাক্তার নিয়ে, একেবারে ইনস্ট্রুমেন্ট নিয়ে এদেশে আসা যায়। সেটা করতে পারে তারা, সেটা করে না কেন? সেখানে বাধা কোথায়? টাকার অভাব আছে? অর্থের তো অভাব নাই। সে তো লন্ডনের ইনভেস্টার, বিনিয়োগকারী। এখন তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই, ব্রিটেনের পাসপোর্ট, বিকজ সে 12,000 কোটি টাকা পাচার করেছিল, তার সেটা বিনিয়োগ করেছে ওখানে থেকে বিনিয়োগকারী হিসাবে। আর সে একজন পার্টির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান, গ্রেপ্তার যে ভয় পায়, সে নেতা হবে কিভাবে? কি সে যদি আসলে ভয়ে গ্রেপ্তার হয়ে যেতে পারে, এত যদি ভয় থাকে, তার পক্ষে নেতা হওয়া সম্ভব না। বঙ্গবন্ধু তো জেলায় জেলায় গিয়ে গ্রেপ্তার হয়েছে। এক জেলায় বক্তৃতা করেছেন, গ্রেপ্তার, এখান থেকে জামিন নিয়েছেন, আরেক জেলায় বক্তৃতা করেছেন, গ্রেপ্তার। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছেন, গুলির সামনে দাঁড়িয়েছেন, আরজেস গ্রেনেডের সামনে দাঁড়িয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তারপরে আপনার ওরা এরিয়াতে যেটা মুফতি হান্নান যে বোমা তৈরি করেছিল তাকে হত্যা করার জন্য, এত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে দেশে বেঁচে আছেন, রাজনীতিকে জয় করেছেন, দেশকে জয় করেছেন, দেশের মানুষকে জয় করেছেন, এবং জয় করে মানুষের ম্যান্ডেট নিয়ে পরপর 3 বার এক নাগারে ক্ষমতা এসেছেন। ইট ইজ এ হিস্ট্রি অফ বাংলাদেশ। লিডারশিপ মাস্ট বি কারেজিয়াস। শেখ হাসিনা আমাদের লিডার অফ বাংলাদেশ, ডক্টর অফ বঙ্গবন্ধু, লাইক ফাদার। এক্সিট করবেন এই কথা বলবো না, কোনো অংশে কম এই কথাও বলবো না। তিনি সাহসের দিক থেকে এবং দেশপ্রেমের দিক থেকে জীবনটাকে তুচ্ছ মনে করেছেন। তিনি মনে করেন আমার অনেকে তো বলেন এবং মনেও করেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছে, আমার ভাই মারা গেছে, 3 ভাই মারা গেছে, আমার চাচা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে। এই মৃত্যুর ছবিগুলো যখন তার সামনে ভাসে, তখন তিনি কি কঠিন হয়ে যান না? আর মানবিকতার শীর্ষ নেতৃত্বের নাম কি? ইট ইজ শেখ হাসিনা। তিনি কি না করেছেন? আপনার মিয়ানমার থেকে যারা এসেছে 10 লক্ষ রোহিঙ্গা, তাদের জায়গা করে দিয়েছেন। এটা মানবিকতা নয়? এই বাংলাদেশের হিল ট্রাক্স পাহাড়ের যুদ্ধ থামিয়েছে কে?
শান্তি স্থাপন করছে কে? ইট ইজ শেখ হাসিনা, বিলাভেড লিডার অফ বাংলাদেশ। তারপরে আপনি বলবেন বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে বাসায় রেখে একেবারে একজন প্রাইভেট একটা সার্ভেন্ট দিয়ে তার সেবা করা, বাংলাদেশে স্বাধীনভাবে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন। মানবিকতার উঁচু জায়গায় কে আছে? ইট ইজ শেখ হাসিনা। এবং তার আরেকটি কথা বলে রাখি, তার ছেলে যখন মারা গেলেন, বিং এ প্রাইম মিনিস্টার যখন গেলেন দেখতে মানবিক কারণে, কই দরজাটা বন্ধ ছিল না? কেউ মানবিক, কে মানবিক? ইউ কম্পেয়ার দেয়ার। নিঃসন্দেহে জনগণ তো সেটি বিচার করবেই অবশ্যই। ব্যারিস্টার আনোয়ার আলী রহমান। ধন্যবাদ নজরুল ভাই। আমি বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসা সেটা নিয়ে একটু বলি আগে। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে যদি কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু এখন ৪৫ বছর বয়সের নিচে জনসংখ্যা প্রায় ৬ কোটি হবে, ৫-৬ কোটি হবে। ইটস এ ভেরি ইয়াং নেশন। এবং এরকম আপনার ৪-৫ কোটি তো আছেই যারা গত ১২ বছর একটা ভোট দিতে পারে নাই। এটা একটা সাবলীল ভাবে ওনারা বলতে পারেন দুইটা নির্বাচনের কথা কি হয়েছে, জাতি ঠিক করবে, আমাদের কিছু যায় আসে না। হয়তো জনগণ জানে কি ভোট হয়েছে গতবার, জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কীভাবে লাস্ট ২ বার ক্ষমতা আসছে। এটা আসলে সময় নষ্ট করা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে বলে না বলে, এটা ওই তর্কে যাব না। আমি মনে করি কি এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন শুধু একজন ব্যক্তি না, উনি জাতীয়তাবাদী শক্তির একজন কেন্দ্রবিন্দু। উনি প্রধানমন্ত্রী বেশ কয়েকবার, উনি একজন সাবেক একজন রাষ্ট্রপতির স্ত্রী, এবং বাংলাদেশে উনি বিরোধী দলীয় নেত্রী। যে যাই বলুক, সংসদে কাকে বসাক না বসাক ডাজন্ট ম্যাটার, কিন্তু উনি শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইন দ্য কান্ট্রি। এটা অস্বীকার করার কিছু নাই। এখন আইনের শাসনে বলতেই পারে যে হ্যাঁ কোনো কনভিক্টেড মানুষ বিদেশে যাবে কিনা, কিন্তু আপনার এই দেশের আইনের শাসনটা দেখতে হবে। যখন ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আপনি শিকদার ব্রাদার্সকে দেখছেন করোনার মধ্যে প্রাইভেট প্লেনে চলে যায়, আপনি বরিশালের আউয়াল সাহেবকে বেল ক্যান্সেল করার পরে দেখছেন যাচ্ছাপ পরিবর্তন হয়ে বেইল আবার দেয়া হয়, এই জিনিসগুলি তো আমাদের এখানে চোখে দেখা। এগুলি এরকম আরও অনেক আমি আপনাকে এক্সাম্পল দিতে পারবো। চিফ জাস্টিস রাতের অন্ধকারে ভেগে যাচ্ছে এই দেশ থেকে। তো এই দেশের আইনের শাসন সম্পর্কে আমরা সবাই জানি, এই দেশে কি হতে পারে, কি হতে না পারে, বা কি হচ্ছে। তো এই কারণে আমি বলছি যে আজকে যদি খালেদা জিয়া বা বেগম জিয়ার এই চিকিৎসার ব্যবস্থা না করা হয়, আওয়ামী লীগ কিসের দায়ভার নিতে পারবে, কি ঝুঁকি নিতে পারবে সেটা না। আওয়ামী লীগ বিডিআর পিলখানার দায়ভার নিয়েছে, আওয়ামী লীগ ভোট চুরির দায়ভার নিয়েছে, আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের দায়ভার নিয়েছে, রাত্রেবেলা গণতন্ত্র হত্যা করে নির্বাচন করার দায়ভার নিয়েছে। আওয়ামী লীগ হয়তো এটারও দায়ভার নেবে, কিন্তু আজকে যারা মধ্যবয়স্ক এই ডিজিটাল ওয়েতে নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্টরা বসে হাততালি দিচ্ছেন, আজকে যদি বিএনপি চেয়ারপারসনের কিছু হয়, তাহলে এমন একটা সময় আসবে, কে ক্ষমতায় আসবে তা বলতে পারি না, যে ওনাদের কিন্তু প্লেনের ভিউ কার্ড দেখতে হবে 10 বছর পর, বাইরে যেতে পারবে না। দিস এক্সাম্পল উইল বি ডেঞ্জারাস বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে। যে আজকে যদি বেগম জিয়া আল্লাহ না করুক যে দেশে কিছু হয়ে যায় এই চিকিৎসার জন্য, বা তার পরবর্তীতে কি আন্দোলন হয় কি না হয় জানি না, তবে এই যে এক্সাম্পলটা, কারণ আমাদের সবারই একদিন বয়স হবে, আমরা সবাই একদিন অসুস্থ হব, তো সেই সময় যদি এই মিউচুয়াল রেসপেক্টের জায়গা না থাকে এবং সেটা নিয়ে হয়, তাহলে সামনে কিন্তু এই যে রাজনীতিক যে এই যে একটা বড় জেনারেশন রাজনীতি করে না, এই মারামারি পেটাপিটির জন্য, এই ধরনের জন্য, দুই দলের যে অবস্থান জন্য, তো এটা কিন্তু আরও খারাপ হবে। তো আমার মনে হয় যে আওয়ামী লীগের এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত, এবং আওয়ামী লীগের আইনমন্ত্রী যে কথা বলে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আইনমন্ত্রী মনে হয় আসলে ব্যাংক যারা মালিক হয় না, তারা এলোমেলো কথা বলে। আমি দেখছি মহিউদ্দিন খান যখন ব্যাংকের মালিক হলে এলোমেলো কথা বলে। সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী হয়েছে, আইনমন্ত্রী সাহেব কিন্তু এটা ব্যাংকের মালিক, জানেন আপনি জানেন না? এটা বললে কোনো অসুবিধা হবে না, আপনি বলতে পারেন। আমার জানা নেই। আপনি জানা নেই? হ্যাঁ, আর আইনমন্ত্রী কিন্তু ব্যাংকের মালিক হচ্ছে কিছুদিন আগে। তো কেন তার জেলখানায় যেতে হবে? কোথায় লেখা আছে তার জেলখানায় যেতে হবে? মার্সি পিটিশন হয়তো হলো তার জেলখানায় যেতে হতে পারে, এইটাকেই তো সাবজেল ঘোষণা করতে পারে। কোন টেকনিক্যালি দেখাচ্ছেন আপনারা? 406 আপনি খুলে দেখেন কোথায় লেখা আছে।
এক্সিকিউটিভ অর্ডার যে কোনো সময় করতে পারে। সদিচ্ছা আছে নাকি সেটা হলো বড় কথা, যে উনাকে বিদেশে, আমি কেন বিদেশ থেকে ডাক্তার আনবো যেখানে নিয়ে যেতে পারছি, উনি জেনুইন। এখন আমার একটা চিন্তা পলিটিক্যালি, আমার একটা চিন্তা, আওয়ামী লীগ ইজ আ বিগ পলিটিক্যাল পার্টি, ভেরি ম্যাচিওর পলিটিক্যাল পার্টি। ইদানিংকালে শুধু জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষমতায় থাকার জন্য। এখন এসপি ডিসিরা দেশ চালায়, তোফাল আহমেদের মতো নেতারা পার্লামেন্টে যে কান্নাকাটি করে যে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আপনি তো এমপি না, এমপি হলে আপনি বুঝতেন কত দুঃখ, টিএনও কথা শুনে না। এমপিরা ঘরে এমপি আছে, ঘরে এমপি আছে। আপনি জিজ্ঞেস করুন ভাবিকে, এমপিরা দেখি। না, আমি তো টেলিফোন করি। আপনি করেন কথা শুনে? শুনে শুনে ইউ আর লাকি, বিকজ অনেক জায়গায় এমপিরা এখন টিএনওদের বিরুদ্ধে, শুনে, এসপি শুনে। টিএনওরা, আমি তো ইলিগেল আছে, আমি তো ইলিগেল। টিএনওরা এমপিদের বিরুদ্ধে, আমি লিগ্যাল। না আপনি তো রাজনীতিবিদ, বাট আমি তো বুঝি টিএনওদেরকে, ডিসিদেরকে কষ্ট হয় এমপির কথা শুনে, যখন লালটু, পল্টু, পিন্টু, জ্যাকব, শাওন, তামান্না, পাপলু এই লেভেলের এমপি দেখে, তখন একটা ডিসি যে শিক্ষিত বা একটা টিএনও, তার কষ্ট হয় যে ওর কথা আমি কী শুনবো। আপনি তো একজন রাজপথের সৈনিক, আপনি রক্ত ঘামে আওয়ামী লীগ, আপনার তো পার্লামেন্টে থাকা উচিত ছিল। আপনার মতো লোকদের কথা শুনতে তো ডিসিএসপি হয়তো গর্ববোধ করে যে উনি একজন রাজনীতিবিদ। বাট যখন গুন্ডা পান্ডা ম্যাট্রিক পাস করেন, এই যেগুলি যে ডেইলি মিরর পত্রিকা উঠে ওই লেভেলের 12 জনের প্রক্সি দিয়ে যাদের পাস করাইতে হয়, এই ধরনের গুন্ডা পান্ডারা যখন এমপি হয় আবার রাতের অন্ধকারে, তখন তো এসপিডিসিও তো মানুষ, এদের দোষ দিয়ে তো লাভ নাই, এদেরও তো কষ্ট হয় শুনতে। সো আই আন্ডারস্ট্যান্ড যে পলিটিক্যালি আওয়ামী লীগের, দেখেন না আপনি একটা বিএনপি নাই, আওয়ামী লীগের অবস্থা দেখেন, 42% সিট হারছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দেখেন আপনি অবস্থা কাকে। তার মানে আর কতজন মানুষ মারা গেছে। সো আওয়ামী লীগ তো বেসিক্যালি রাজনৈতিক সবচেয়ে খারাপ অবস্থা। কারণ আমার তো মনে হয় বাইরেরা মাঝে মাঝে চিন্তা করে ডিসি হলাম না কেন, রাজনীতি করে লাভ হলো কি, ডিসি হলাম কেন। এনিওয়েজ, আমার যেটা পয়েন্ট সেটা হলো বেগম জিয়াকে নিয়ে বা আপনার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে, যে সেটা হলো আমার পলিটিক্যালি আমি চিন্তা করি যে আওয়ামী লীগ হয়তো আগামী নির্বাচনে এটাকে একটা পণ হিসাবে ইউজ করার চেষ্টা করার পরিকল্পনা ছিল, যেটা এরশাদ সাহেবকে নিয়ে সবসময় করা হতো, একবার জেলে ঢুকানো, একবার বের করা, যে বেগম জিয়াকে কোনোভাবেও ক্যান্টনমেন্ট, আপনার গুলশান থেকে আবার জেলে নিয়ে যাবে, এই ধরনের একটা পরিকল্পনার উপরে ভিত্তি করে বা এই ধরনের একটা বার্গেনিং চিপ ইউজ করে আগামীতে বিএনপিকে কোনোভাবে নির্বাচনে নেওয়া যায় কি না, সে ধরনের একটা প্ল্যান এ তাদের মাথায় ছিল। যার কারণে এখন যদি কোনো কারণে বিদেশে চলে যায় এবং সেখানে যদি বিদেশে থাকাটা প্রলং হয় চিকিৎসার কারণে, আর সেই বিএনপি যদি নির্বাচনে না যায়, তাহলে আওয়ামী লীগ উইল বি ভেরি এম্বারাসড যে কি আমাদের ওই চিপটা থাকলো না, যখন এরশাদ সাহেবও নেই, আর এরশাদ সাহেবের মতো ন্যাশনাল ইমেজ তো জিএম কাদের বা অন্য কারণেই, তো সেখানে আওয়ামী লীগের একটা প্রবলেম হবে। আমার মনে হয় এই কারণেই আওয়ামী লীগ বারবার ওই বার্গেনিংটা করছে। আদারওয়াইজ আমি মনে করি যে এই বার্গেনিংটা বাদ দিয়ে এটা আল্লাহ তালার হাতে। আমার মনে হয় আওয়ামী লীগের উচিত বিএনপিকে অ্যালাউ করা, ইমিডিয়েটলি আজকে রাতে যদি সম্ভব হয় পাঠিয়ে দেওয়া, বিকজ এই দায়ভারটা নেওয়াটা ঠিক হবে না। আর ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রী যত মানবিকতার পরিচয় দিয়েছেন, তো আরেকটা দিতে তো অসুবিধা নেই, এটা তো সত্যি কথা, উনি যেটা বললেন এটা তো সত্যি। যখন আরাফাত মারা গেল, উনি গেলেন, এর আগেও যে ঘটনা ঘটে গেল, তো এটাতে তো আওয়ামী লীগের ভালো হয়েছে। এই যে বিএনপি যখন বেগম জিয়ার ছেলে মারা গেলেন, উনি যখন গেলেন, প্রধানমন্ত্রী যখন গেলেন, এটা তো প্রধানমন্ত্রীর ইমেজ বিল্ড আপ হয়েছে, এটা তো লসে। কালকেও যদি দিয়ে দেয় আওয়ামী লীগের জন্য এটা বেটার আমি মনে করি। সো আমার মনে হয় আওয়ামী লীগের ওই ইমোশনাল ব্যাপারগুলি থেকে বের হয়ে এসে বাংলাদেশের হ্যাভিং রিগার্ড টু বাংলাদেশের যে সিচুয়েশন, সেটার দিকে তাকিয়ে আমার মনে হয় যে খালেদা জিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এত জনপ্রিয়, ওনার শত্রুটাই তো ওনার জনপ্রিয়তা। উনি তো বাংলাদেশে মানে ওনার মতো জনপ্রিয়তা তো এই মুহূর্তে, স্পেশালি জেলে যাওয়ার পরে এই বয়সে, তা আমার তো মনে হয় অনেক জনপ্রিয়তা ওনার, যে কোনো মুহূর্তের চেয়েও সবচেয়ে বেশি জনপ্রিয় এখন। আমার মনে হয় এইটাকে পলিটিক্যালি সুন্দর করে হ্যান্ডেল করা উচিত। হোসেন কিছু যোগ করবেন এই প্রসঙ্গে নাকি আমি যোগ করি কিছু? জি প্লিজ। আন্দালিব রহমান পারত একটা পার্টির চেয়ারম্যান এবং আমাদের বয়সে ছোট। আমি এই বয়সে রাজপথে লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। আমি এই বয়সে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছি, আমি জিয়াউর রহমানের গাড়ির চাকায় পিষ্ট হয়েছি, গ্রেফতার হয়েছি, মৃত্যু হতে পারত। নূর হোসেন মারা গেছে এই বয়সে আমার পাশে।
তখন কিন্তু এই বয়সে সে আজকে একটা পার্টির চেয়ারম্যান, এটা সি ইজ এ লাকি চ্যাপ। আর আন্দোলিব রহমান লাকি পারসন। লাকি পার্সন বললাম, লাকি চ্যাপ বলছি। আমার ভুল হইতে পারে, আমি তো ব্যারিস্টারই ওখানে পড়ি নাই। হ্যাঁ, তো আন্দালিব রহমান পার্থ নামটাই তো আমার কাছে প্রিয়, মানুষটাও প্রিয়, কেমন আত্মীয় আত্মীয় মনে হয় না? সন্তানটা আমাদের ঘরের সন্তান, এটাই তো বলছি আমি। এবং আত্মীয় আমাদের জামাতাও তো বটে, মেয়েটা আমাদের ভাতিজি না তো। ছেলেও আপনাদের, মেয়েও আপনাদের, ব্যাপারটা এরকম। হেলাল ভাইয়ের জামাই, হেলাল ভাই আমাদের ভাই, আমি তো তার চাচা শ্বশুরও বটে, কি মামাই ডাকুক আর চাচা শ্বশুর ডাকুক, কাজে একটা সবিয়ত তো আছেই। কাজে আন্দাবিল ফ্রমকে আমি আঘাত তো করতে পারি না, কিন্তু আমি আশা করেছিলাম যে আন্দালিব রহমান পার্থ তার পার্টির অবস্থান থেকে কথা বলবে। তা আমার কাছে মনে হলো তার কণ্ঠস্বরটা বিএনপির কণ্ঠস্বর হয়ে গেছে। বিএনপির কণ্ঠস্বর হলে আর তা পার্টি বানিয়ে লাভটা কি? এখন যদি বলেন জনপ্রিয়তা, সবচেয়ে বেগম জিয়া জনপ্রিয়তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রিয় না, তাহলে এটা কেমন দাঁড়ায়? এই কথাটা কি সত্য হলো? জনপ্রিয়তার মাপকাঠি যাচাইয়ের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের প্রতি হাঁটলেই, জনগণ রায় দিলেই বোঝা যাবে কে জনপ্রিয়। অথবা কারাগারে গেলে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, এটাও কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি। বঙ্গবন্ধুর জন্য 69-এ মানুষ যেমন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে, এটা জনপ্রিয়তার মাপকাঠি নয়? কই বেগম জিয়া তো কারাগারে আজকে না অসুস্থ, কারাগারে ছিলেন। বিএনপির 5টা লোক, 20 দলের 10টা লোক, কেউ তো রাস্তায় নেমেই একটা স্লোগান দেয়নি, একটা কর্মী তো জীবনও দেয়নি। কেমন জনপ্রিয় তিনি? জনপ্রিয়তার মাপকাঠি খালি মুখ দিয়ে বললেই হবে? আমি কথায় কথায় বললাম আই অ্যাম দি গ্রেট, আই অ্যাম দি গ্রেট। লোকে যারে বলে বলে সেই হয় বড়, আপনারে বড় বলে বড় সে নয়, মানুষ যাকে বড় বলে বড় সে হয়। কাজে এখন বিএনপির কথা বললে কয় আমাদের নেত্রীর মতো এরকম জনপ্রিয় নেত্রী বাংলাদেশে আছে। আন্দালিব রহমান আমাদের মামু চাচা যে ভাষায় বলছে সে একই ভাষায় বলছে, যে খালেদা জিয়ার মতো এরকম জনপ্রিয়, আকাশচুম্বী জনপ্রিয়। মনে হয় যে আফ্রিকান নেলসন ম্যান্ডেলাকে হার মানিয়ে দিয়েছে, এরকম জনপ্রিয়। এতই যদি জনপ্রিয় হতে তো 20টা লোক হতো নামে না, তাহলে তো বাংলাদেশে একবার মানে গণ অভ্যুত্থান করবে। যারা গণ অভ্যুত্থানের সামর্থ্য আছে তাদের নির্বাচনে যাওয়ারও সামর্থ্য আছে, ইউনিয়ন কাউন্সিল গ্রাসরুটে নির্বাচনে যাওয়ার সামর্থ্য আছে। নির্বাচনে যায় না কেন? কেন যায় না? তারা সিচুয়েশনকে তারা বলে যে নির্বাচন তো মানে একপেশে নির্বাচন, আর জিল্লু ভাই মানে তাদের বক্তব্য আমি বলছি, তাদের বক্তব্য সিচুয়েশনকে যে ফেস করতে পারে না, হাউ ইজ এ লিডার? পরিস্থিতিকে যে মোকাবেলা করতে পারে না, হাউ ইজ এ কারেজিয়াস লিডার? বঙ্গবন্ধু সিচুয়েশন ফেস করেন নাই, শেখ হাসিনা সিচুয়েশন ফেস করেন নাই, মৃত্যুর মুখে দাঁড়ান নাই, গুলির সামনে দাঁড়ান নাই, গ্রেনেডের সামনে দাঁড়ান নাই, বোমার সামনে দাঁড়ান নাই। ফেস করেই তো আজকের বাংলাদেশকে, ডেমোক্রেসিকে রিগেইন করেছে কে? ইট ইজ আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা। তার নেতৃত্বেই গণতন্ত্র ফিরে এসেছে, মুক্তিযুদ্ধের ধারায় আজকে বাংলাদেশ ফিরে এসেছে। আজকের ওই যে পাকিস্তান জিন্দাবাদ ক্রিকেট খেলাও দেখলাম, কয়টা ছেলে এই পাকিস্তানি পতাকা নিয়ে গিয়েছে, পতাকা নিয়ে ঘোরাচ্ছে। কেমন দেশপ্রেম! আমি কি এটা বাংলাদেশটাকে আবার পাকিস্তান বানাবো নাকি? পাকিস্তানি ভাবধারা নিয়ে যাব নাকি? এই বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারা থেকে মুক্তিযুদ্ধের ভাবধারায় 30 লক্ষ শহীদের ভাবধারা নিয়ে এসেছে কে? ইট ইজ আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা। আমি আন্দালিব রহমান পার্থ, ভেরি ইয়াং ম্যান, ভেরি স্মার্ট গাই, স্মার্ট ইয়াং ম্যান, ভেরি ইন্টেলিজেন্ট, আই লাভ ইউ, আই লাইক ইউ। তোমার অনেক, তুমি বলে ফেলেছি, সরি, আপনার অনেক সম্ভাবনার দ্বার খুলে আছে, অনেক সম্ভাবনা। এই রাজনীতির আকাশে একদিন বড় হবেন আপনি যদি সঠিক ধারায় থাকেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের ধারায় থাকেন। আপনি শেষ করেন, আমি বলছি আপনাকে, আমি আপনার কাছ থেকে আমরা সেটা আশা করি। আমি আপনাকে একটু থামাই, কারেক্ট করে দিলে আপনি আপনার জন্য সুবিধা হবে। আমি আপনাকে বলি, দেখেন, আপনাদের সাথে আমাদের জেনারেশনের একটা গ্যাপ আছে। আপনারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন জানেন, যেখানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হলে আওয়ামী লীগ করতে হবে, আর বিএনপির জিয়াউর রহমান বা খালেদা জিয়াকে নিয়ে ভালো কথা বলতে গেলে বিএনপি করতে হবে। আমরা আসলে ওইটাতে বিলিভ করি না। শেখ হাসিনা, খালেদা জিয়া মানে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বা বিএনপি চেয়ারপারসন,
আমরা মনে করি কি জানেন, ওনারা জাতির অ্যাসেট। আমি বেগম জিয়ার উপর কোনো অত্যাচার দেখলে কথা বলতে হলে যে আমার বিএনপি হতে হবে, ইটস নট নেসেসারি। ফখরুল সাহেবকে নিয়ে বললে আপনি বলতে পারতেন, ওবায়দুল কাদেরকে নিয়ে বলতে পারেন। এটা আমি আপনাকে বুঝাই জিনিসটা, এটা আপনাদের সাথে আমাদের বঙ্গবন্ধু যেমন, আমি বলি আপনাকে, বঙ্গবন্ধু যেমন, এই যে বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না, কোনো দলের না, আমরা সবাই বঙ্গবন্ধুকে সম্মান করি, আমরা সবাই বঙ্গবন্ধুর সেই স্যাক্রিফাইসকে করি, বঙ্গবন্ধু নাম ডাকি। তো আমি আজকে শুধুমাত্র যেই কথাটা বলছি, আপনি পপুলারিটির কথা যেটা বললেন, আমি ঠিক যেমনভাবে আজকে বলছি যে আমার ধারণা ইনকামবেন্ট সরকার আওয়ামী লীগের অপরাজনীতির কারণে আওয়ামী লীগের পপুলারিটি কমে গিয়েছে, সেই কারণে হয়তো বিএনপি বা বেগম জিয়ার পপুলারিটি বৃদ্ধি হয়েছে। ঠিক যেমন 2008 সালে আপনাদের পপুলারিটি বেশি ছিল। আপনি যদি আমাকে 2008 সালে জিজ্ঞেস করতেন, আমি বলতাম আওয়ামী লীগের পপুলারিটি আজকে অনেক বেশি। তো এটা না, এটা একটা এপিসোড। 91-এ একজনের ক্ষমতা বেশি থাকে, 96-এ। আজকে আপনারা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে খারাপ অবস্থানে এসেছেন, আওয়ামী লীগের সবচেয়ে খারাপ পজিশন আজকে বাংলাদেশে, যার কারণে ধানমন্ডিতে নির্বাচন হলে আপনাদের 12,000 ক্যান্ডিডেট ভোটার থাকে না, আপনাদের লোকরা ভোট দিতে যাচ্ছে না, মানুষ রিফিউজ করে দিয়েছে এই পুরা দুই দলের মারামারি পেটাপিটি। তো সুতরাং আপনি যদি আমার কথাটাকে এভাবে ধরেন যে আমি বিএনপির সুরে কথা বলছি, আমি 20 দল করি না, আমি 20 দল থেকে বের হয়ে আসছি, আমি বিএনপি করি না, আমি যেটা ভালো মনে করেছি পলিটিক্যালি আমি সেটা বলছি। আজকে যদি আপনি বললেন প্রধানমন্ত্রীর মানবিক আচরণের কথা, আমি আপনার সাথে একমত হলাম। আমি যদি বিএনপি করতাম তাহলে হয়তো আমি হতাম না। সো আমার ওই ফ্রি উইল আছে, যেটা ভালো আমি সেটা ভালো বলবো, যেটা খারাপ এখন আপনি বলতে পারেন আপনার কথা। না, একটা কথা বলেছেন যে আপনি আমাদের পরের জেনারেশন। অবশ্যই। তো অভিজ্ঞতা হচ্ছে হেডলাইট, অভিজ্ঞতা হচ্ছে গাড়ির হেডলাইট। অভিজ্ঞতাকে জেনারেশন শিখতে হবে। কি অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা আমাদের যা আছে সেটা আপনার এখন হয়ে ওঠে, একদমই নাই, হয়ে ওঠেনি। নাই সত্যি। কারণ আপনার লাইফে কোনো স্ট্রাগলই নেই। আপনি কদিন জেলে গেছিলেন, আবার ছুটে চলে আসছেন, মিছিলে যান নাই, শরীর থেকে ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই, স্ট্রাগল করেন নাই। কারণ আপনাকে স্ট্রাগল করতে হবে। লিডারশিপ কামস থ্রু সাফারিংস। বঙ্গবন্ধু বিকেম এ লিডার থ্রু সাফারিংস, শেখ হাসিনা বিকেম এ লিডার অফ বাংলাদেশ থ্রু সাফারিংস, বাট ইউ মাস্ট হ্যাভ সাফারিংস। কাজে আমি মনে করি, বিশ্বাস করি, আপনার মতো ট্যালেন্টেড ইয়াং ম্যান, ভেরি ইমপ্রেসিভ, কি সুন্দর চেহারা, জকজকে চকচকে চেহারা। আন্দাবিল রহমান যখন বাংলাদেশে ঘুরে বেড়াতো আওয়ামী লীগের একজন নেতা হিসাবে, কত আওয়ামী লীগের, হ্যাঁ, তখন মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়তো। যদি আন্দাবিল রহমান কে? আব্দুর রহমান হচ্ছে বঙ্গবন্ধুর নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। আরে বাবা, আমরা জায়গা পেতাম না, ওই মঞ্চ টঞ্চ ভেঙে যেত। এত ওয়েট থাকতো আপনার, এত ওজন থাকতো আপনার, এত সম্মান। এখন ভালোবাসা আছে মানুষের, আলহামদুলিল্লাহ। না, ভালোবাসা কমে গেছে। শুনে আড়ালে কি বলে শুনবেন, বাবাজি আমাদের জামাই, একটু আড়ালে শুনবেন। আড়াল থেকে মানুষ কি বলে শুনবে, বেশি মুরব্বীরা আসলে তখন আমরা কিছু বলতে পারি না। আড়াল থেকে শুনবেন আপনার সম্পর্কে বলে কি বলে এই ছেলেটা ভালো ছিল, খুব প্রতিভাবান ছিল, এই ছেলেটা নষ্ট হয়ে গেল। কি নষ্টটা কোথায়, কি করলাম কি? না, শোনেন, জার্সি পরিবর্তন করে নষ্ট হয়ে যায়। কিভাবে? শোনাও নষ্ট হয়ে যায়। আচ্ছা কিভাবে? আচ্ছা একটা পয়েন্ট আমি আপনাকে বলি। আচ্ছা আপনি শেষ করেন, আপনি যদি শেষ না করেন, আপনি যদি মামু আপনার সাথে ডিসকাশন করি, বিতর্ক করব না। আচ্ছা করেন। বিতর্ক করলে এটা জামাইকে অসম্মান করা হয়। আপনি আমাকে, আমি চাই আমি আপনাকে একজন পলিটিশিয়ান হিসাবে আপনি আমার সাথে কথা বলেন। আপনি এভাবে কথা বলে আমি বিব্রত বোধ করি। আমি একজন রাজনীতি করি, আপনাদের মতো হয়তো আমাদের স্যাক্রিফাইস নাই, এটা সত্যি কথা। তবে আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করি 14-15 বছর। আপনি এটাও ভ্যালু দেন, আমাকে এতটুকু বলেন যে যেখানে আপনি যে কথাটা বলছেন, যে যেখানে আপনাদের দল বা 12 বছর আপনারা ক্ষমতায়, কত আত্মীয় স্বজনের এমপি মন্ত্রী এত কিছু দিচ্ছেন, দ্যাট কতজন কত কিছুর মালিক হয়েছে, ব্যাংকের মালিক, এটার মালিক, ওটার মালিক হয়েছে না কতজন। তো আমি যে এটা স্যাক্রিফাইস করি বা আমার যে এই প্রতি মোহ নাই, আমি যে রাজনীতি করি, তো সেটাও আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি আমার নিজের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছি। হয়তো আপনাদের সূর্যের মতো আলো না, তবে মোমবাতির মতো আলো হলেও তো আমি চেষ্টা করছি। আমার মনে হয় ইউ শুড স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং দ্যাট, যে এই ছেলেটা ইচ্ছা করলে কত বেনিফিট ঘরে বসে বসে করতে পারতো, কি দরকার জেলে যাওয়ার, কি দরকার এত কিছু করার। এটাও তো আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মনে হয়, তাই না? এই যে অভিজ্ঞতা, হ্যাঁ আমি বলি অভিজ্ঞতা যেমন ইম্পর্টেন্ট, আমি বলছি একটু শেষ করি, অভিজ্ঞতা যেমন ইম্পর্টেন্ট,
যোগ্যতাও তেমন ইম্পর্টেন্ট। অভিজ্ঞতার উপরে নির্ভর করে যোগ্যতাকে ছোট করে দেখেন না। আচ্ছা মামুন, আমি জানি অভিজ্ঞতা, মামুন আমার নাম আন্দালিব রহমান, আপনি আন্দালিব আমাকে ওইটা রহমান। বলেন। হ্যাঁ হ্যাঁ, আন্দাজুল্লাহ আমার মনে হয় আপনি ওইভাবে জিনিসটাকে দেখেন যে পার্থ ইচ্ছা করলে কত কিছু করতে না পেরে জনগণের বিরুদ্ধে না যে রাজনীতি না, আমার করছে, মুখ দিয়ে চলে যে আসে। অসুবিধা নাই, এটা অনুষ্ঠানের এটা পর চলে বলেন, যে আসে, কোনো কি অসুবিধা করবো নেই। আর? ওইটা ভালোবাসা থেকে আপনি সবসময় বলতে যে পারেন। বলি, সবসময় ওটা যে বলেন, অভ্যাস হয়ে গেছে, কি বলেন, অসুবিধা নেই, আপনি বলেন। আন্দালিব রহমান পারত। মূল বিষয়ে থাকি। হ্যাঁ, আমি যেটা বলছি যে আপনার কাছ থেকে আমার শেখার কিছু নেই আপাতত, আমার কাছ থেকেও শেখার কিছু নেই। না না, অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স আছে, কেন না। এক্সপিরিয়েন্স কি আসছে? তারপরেও একটা কথা বলছিলাম যে আপনি বিকশিত হতে চান, হোয়াট ইজ ইউর বেনিফিট? বেনিফিট হচ্ছে দেশকে আপনি দেবেন, জাতিকে দেবেন, মানুষকে দেবেন, ইট ইজ ইউর বেনিফিট। কিন্তু মোমবাতির আলো দিয়ে তো আপনি এই ঘরকে আলোকিত করতে পারবেন না, দেশকে আলোকিত করতে পারবেন না। আপনাকে সেখানে বড় হাজার পাওয়ারের ভাল্ব লাগাতে হবে। এই হাজার পাওয়ারের ভাল্বের নাম হচ্ছে আওয়ামী লীগ। ওই আলো দিয়ে যদি আপনি ভালো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু। না না এই 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 এরকম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু না, না, বলেন। ওই আলো দিয়ে যদি আপনি বাংলাদেশ ঘুরে বেড়াতেন, হ্যাঁ, তাহলে আপনিও আলোকিত হতেন। তো আমার চেয়ে ইম্পর্টেন্ট যে আরো যে আত্মীয় না স্বজন না না আছে, না, আমাকে যাদেরকে আপনারা বানিয়েছেন, আপনার সম্পর্কে বলছি। আহা হা, ওনারা কোন আচ্ছা আলোটা আমি জ্বালিয়েছে? আপনাকে বলছি, আচ্ছা আমাকে বলতে দিবেন না। জুলু ভাই, এটা তো আমি তো- ব্যক্তিগত শো হয়ে গেল। জুলু না ভাই, আমি তো আচ্ছা আমি যাচ্ছি, এই প্রসঙ্গে যাচ্ছি। না, আচ্ছা, আমি- বলেন, বলেন। না, ব্যক্তিগত শো হইলে তো ব্যক্তিগত বিষয় যদি আমি আপনার গুণের কথা বলি খারাপ না না, আচ্ছা বলেন, আপনি বলেন, কি? বলেন, নো প্রবলেম। না, কিন্তু উনি বলছেন যে আরো তো আত্মীয় স্বজন আছে, তাদের তো সে আলোতে কিছু হচ্ছে না। কে হচ্ছে না? ঠিক বলছেন। উনি জয়েন করেন না। না না, অন্য আচ্ছা, আমাকে কেন আপনি সারা বাংলাদেশই তখন আওয়ামী লীগ আপনার করে, মতো একজন, সারা বাংলাদেশে আপনার মতো একজন বিশুদ্ধ একটা গোল্ডেন সান, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার সন্তান দরকার। আমার কাছে মনে হয় ইউর আ ব্রিলিয়ান্ট গোল্ডেন সান। আপনি আসুন, জি, আমরা দেখি আপনি আসলে গোল্ডেন সান আপনি- আসলে কি বলে। আপনি আসলে আওয়ামী লীগের বিশাল আলোতে যখন আপনি আলোকিত হবেন, চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম পাহাড় ধসে যাবে মানুষে। এখন আপনি এই মোমবাতি, আমি আর্থকুয়েকের মতো। আচ্ছা, এনিওয়েজ, আমরা পলিটিক্সে ফেরত জি, আসি। ও ভাই, আমরা মনে হয় একটু নির্বাচনের প্রসঙ্গে থাকি না, সামনে নির্বাচনের প্রসঙ্গে আসেন। জি, আসি নির্বাচন। আপনি বেগম জিয়া চ্যাপ্টারটা ক্লোজ করে দেন। ওইটা কোনোদিন ক্লোজ হবে না বাংলাদেশের রাজনীতিতে। উনি মোস্ট না, আপনার চেতনায় বঙ্গবন্ধু, না না, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু। আমি তো বললাম যে আমাদের মাইন্ডসেটটা ডিফারেন্ট। আমরা সবাইকেই সম্মান করে রাজনীতি করতে পারি। আপনি সেটা কেন করেন, এটা মনে কিন্তু করেন? আপনার চেতনায় যদি তাকে বেগম জিয়া আর জিয়াউর রহমান, না না, আমার চেতনায় কেউ নাই। আমার চেতনায় মানে আমার চেতনা মানে আপনি কি বলতে চান আমাকে বলেন তো? হাউ ডু ইউ জি, ডিফাইন চেতনা? আমার মনে হয় চেতনা ডিফাইন করে লাগবে আর 2 ঘন্টা। হ্যাঁ, তাহলে বাদ দেন। নির্বাচনের বলেন। প্রসঙ্গে থাকি। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এবং আপনার দলের অবস্থানটা না, আমরা এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে শুধুমাত্র না। আর আমি মনে করি এই নির্বাচন কেন নয়। জুলু ভাই, আমরা গত নির্বাচন দেখেছি তো ওদের ভাই। এই সরকার, এই নির্বাচন কমিশন ইচ্ছা করলেও করতে পারবে না। 41টা আমাদের ওই সেই সময়কার প্রার্থীদেরকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, আগের রাত্রে ভোট শেষ করে দেওয়া হয়েছে, এমন অবস্থান সৃষ্টি করা হয়েছে যে কোনোভাবেই কেউ নির্বাচন অংশগ্রহণ করবে না, এবং এই যে মুহুরি ছিল সেগুলি আগে থেকে ভরা ছিল। এটা তো সারা বাংলাদেশ জানে। এটা নিয়ে তো আসলে মানে তো কথা বলাটাও এখন মানে সময় নষ্ট। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থানটা হবে যে আমরা তো এই সরকারের অধীনে তো ইট ইজ ইম্পসিবল যে নির্বাচনে যাওয়া, যার কি রেজাল্ট হবে আমরা সবাই জানি। আর আমার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। আমি তো চাই, মনে করি সরকার 25টা বিএনপির আওয়ামী লীগকে বিএনপি এমপি দিতে পারে, তাও চায় না যে আমি পার্লামেন্টে যাই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা তো আর পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক দল না, তবে রেলিভেন্ট আমরা। হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স। যেমন বিএনপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি। তো আমি মনে করি যে বিএনপি যে দাবি করছে সেটাও যৌক্তিক, যে কোনোভাবেও সম্ভব না। বাট আমি একটু অ্যাড করতে চাই যে গত 12 বছরে যে পলিটিক্যাল কালচারটা দাঁড়িয়েছে, আমার মনে হয় বিএনপির আরও অনেক কিছু বলতে হবে। নির্দলীয় সরকার ছাড়া, বা আমরা যখন দাবিটা করব নির্দলীয় সরকার ছাড়াও প্রশাসনিক যে পরিবর্তনগুলি, যেমন এখন গতবার যখন আমরা নির্বাচনে গিয়েছি, আমরা একটা এসপিওসিও পরিবর্তন করতে পারি না, তারপরও বিএনপি নির্বাচনে গিয়েছে। আমরা কিন্তু 20 দলের মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে নির্বাচনে যাওয়ার দরকার নাই, এই নির্বাচনে যে কোনো লাভ হবে না। বাট বিএনপি ওয়ান্টেড টু প্রুভ আ পয়েন্ট যে না, যেহেতু গতবার আমরা নির্বাচন করি নাই, সবাই দেখুক যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না।
তো দ্যাট পয়েন্ট হ্যাজ বিন প্রুভড। এখন তো আর কোনো নির্বাচনে যে আসলে এম্বারেস করার কিছু না, আর নির্বাচনে গেলে জনগণ ভোট দিবে না। তো অপশন কি? অপশন অন্য কথা। আমি একটা কথা বলি, আমি কোনো কিছুতে যে অপশনটা আপনি বললেন যে আমি না গেলে অন্ততপক্ষে বৈধতার তো একটা ব্যাপার আছে। আজকে তো বিএনপি পার্লামেন্টে যাওয়ার পর ওই নৈতিক অবস্থান নাই যে বিএনপি একে জিজ্ঞেস করবে। বিএনপি পার্লামেন্টে যে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, প্লট নিয়ে যখন জিজ্ঞেস করে, যখন কোয়েশ্চেন করে আওয়ামী লীগকে, তখন তো যে প্রত্যাহার করতে হয়। তা বিএনপি এটাও তো করতে পারতো যে ঠিক আছে আমরা পার্লামেন্টে যাবো, আমরা বেতন নিব না, আমরা পার্লামেন্টে যাবো, আমরা পাসপোর্ট নেব না, আমরা প্লট নেব না। দের আর ওয়েজ। কিন্তু বিএনপি না কেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজনীতি আরম্ভ করে দিয়েছে যে ঠিক আছে আমরা জনগণের কথার জন্য আমরা পার্লামেন্টে যাব, কিন্তু আমরা বেতন ভাতা কোনো কিছু নেব না, উইল ইউজ ইট টু স্পিক ফর দ্য পিপল। আর এই সরকার অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ। কিন্তু আজকে বিএনপির নৈতিক অবস্থান নাই। তো আমি এই জন্য বলছি যে আগামীতে যদি বিএনপি নির্বাচনে যায় বা এই পরিস্থিতির মধ্যে যায়, জনগণ ভোট দিতে যাবে না। যেমন একটা ইম্পর্টেন্ট কথা বলি, তারপর ভাই বলতে পারবেন। আপনার মনে আছে গত নির্বাচনের পর কিন্তু মেয়র নির্বাচন হলো, যেখানে শেখ তাপস, ইশরাক, আতিক সাহেব আর তাবিত নির্বাচন করলো। সেই এক মাস কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বিঘ্নে বাংলাদেশে মানে ঢাকা সিটিতে নির্বাচন হতে দিল। ঢাকা সিটি কনসিস্ট অফ 20 পার্লামেন্টারি সিটস। যে সবাই এক মাস ঢাকার আকাশ একদম আপনার পোস্টারে ভরা, লিফলেটে ভরা। তেমন মারামারিও কিন্তু কোথাও হয় নাই, কিন্তু মানুষ ভোট দিতে যায় নাই। মানুষ ভোট দিতে যায়নি। সো বিএনপি আর আওয়ামী লীগের এটা বোঝা উচিত যে একটা বড় জেনারেশন এখন তাদের এই যে যুদ্ধ, তর্ক, যে সংঘর্ষ, এটা করতে চায় না। তার মানে বিএনপির একটা মাইন্ডসেট ছিল আমরা নির্বাচনে না গেলে নির্বাচন হয় না, বিএনপি গেলেও নির্বাচন হবে না, মানুষ ভোট দিতে যাবে না। কারণ তারপর ওই নির্বাচনে যায়নি। ওই নির্বাচনে যদি কমিশনার নির্বাচন না হতো, যতটুকু ভোটার আনার কমিশনার আনছে যদি না হতো, তাহলে দেখতেন আপনি 5% ভোটও পড়তো না। সেই ইভিএমে সন্ধ্যা 7টায় রেজাল্ট দেওয়ার কথা, সেই রেজাল্ট রাত 1:30টার সময় মেকানিজম করে বের করে হয়েছে। মানুষ রিফিউজ করে দিয়েছে ভোটিং সিস্টেম। সো আমার মনে হয় আজকে আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দেখা গেছে পুলিশের এসপি মাইক ধরে বলছে আপনারা ভোট দিতে আসেন। আর আওয়ামী লীগ তো কর্মী, ঢাকা সিটিতে বলেন বা যেখানে বলেন, আওয়ামী লীগের কর্মীরাও তখন ভোট দিতে যায় না। সো এই একটা বড় জিনিস আওয়ামী লীগ আর বিএনপি রিয়েলাইজ করা উচিত। সো বিএনপি যদি এমন কোনো কাজ করে যেখানে মানুষ মনে করবে যে কেন বিএনপি নির্বাচনে গেল, মানুষ কিন্তু ভোট দিতে যাবে না, এবং নেতাকর্মীর মধ্যে একটা বড় রিয়াকশন দাঁড়াবে। বিকজ মোরাল ডাউন হয়, মামলা মোকদ্দমা হয় বিএনপির ছেলেদের বা আমরা যখন নির্বাচন করেছি, যে আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ হবে। আহমেদ হোসেন। না ভাই, আপনি আমাকে ভাই বলে সম্বোধন করেছেন, আমিও ভাই বললাম। তো একজন হিজ লিডার, আই এম এ সিম্পল লিডার, হিজ এ গ্রেট লিডার, আই এম এ লিটল লিডার। কাজে এই গ্রেট লিডারের সামনে একটা লিটল লিডার কি কথা বল। এখন তাহলে আপনি বাংলাদেশের সবচাইতে আলোকোজ্জ্বল পার্টি, আই এম নট এ চিফ অফ এ পার্টি লাইক হিম। না না, সেই পার্টির অর্গানাইজিং সেক্রেটারি খুবই বাট গুরুত্বপূর্ণ। অর্গানাইজিং সেক্রেটারি নট বেটার দেন চিফ অফ দি পার্টি। আপনার এক্সপেরিয়েন্স অনেক বড়। তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, তাদের অনেক অর্গানাইজিং। বাস এখন এই শো যখন দেখবে মানুষ, দর্শকরা সবাই তাকিয়ে থাকবে তার দিকে, যে এখানে পার্থ কি বলছে, পার্থর কাছ থেকে কি মেসেজ। তার মানে কি পার্থ আপনার চেয়ে বেশি পপুলার? না না, পার্থর কাছে কি মেসেজ, পার্থর বক্তব্য বেশি পার্থ popular? কোন পথে যাচ্ছে? আচ্ছা, পার্থ কি সংঘাতের পথে যাচ্ছে, ভায়োলেন্সের পথে যাচ্ছে, জামাতি পথে যাচ্ছে, না শান্তির পথে যাচ্ছে, না উন্নয়নের মহাসড়কে হাঁটছে, সংবিধানের পথে হাঁটছে? পার্থর বক্তব্যের ফিনিশনটা কি, যে তারা নির্বাচনে যাবে না। তো বিএনপির কণ্ঠস্বর যেটা, তারা কি কণ্ঠস্বর? আমি কি ভুল বলেছি? নির্বাচনে না গেলে তাহলে বাংলাদেশে আমাদের পথ কোনটা আছে? সংবিধান। সংবিধানকে অনুসরণ করে আমাদের নির্বাচন করা। সেই নির্বাচন করতে গেলে তখন পার্থ সাহেবরা এবং বিএনপি সাহেবরা তারা তখন কি করবেন? কি পেট্রোল বোমা মারবেন, বোমাবাজি করবেন, রেললাইন উপড়ে ফেলবেন, কোরআন শরীফ পড়ে ফেলবেন, মানুষ মেরে ফেলবেন, আবার বার্ন ইউনিটগুলোকে আবার ভরে যাবে, আগুনে আগুনে ছেয়ে যাবে বাংলাদেশ। কোরআন শরীফ কে পড়েছে? কোরআন শরীফ তো পুড়িয়েছে। কে পুড়িয়েছে? আপনি এই হেফাজতের সময় কোরআন শরীফ তো হেফাজতকে আবার মিটিং করেন কেন? হেফাজতের সাথে আমরা হেফাজতকে যেমন উঠাই আবার নামাই। আপনাদের সঙ্গেই আছে। আমরা শয়তানকে দেখি শয়তান কি করতে পারে, আমরা শয়তানকে শিক্ষা দেই। হেফাজতিরা এই হেফাজতের আন্ডারে ব্যানারে, এই যে বিএনপির ব্যানার,
এই বিএনপির ব্যানারে কি না আছে, সাপ আছে, কুচি আছে, ব্যাং আছে, বিষধর সাপ আছে, জামাত আছে, উগ্রবাদ আছে, বঙ্গবন্ধুর কিলাররা আছে। ব্যানারটা বিএনপি, বাট ভিতরে সব কিছু আছে। কাজে ভিতরের জন্য সব কিছু আছে, সেই জন্য আমাদের গভর্নমেন্ট অলওয়েজ অ্যালার্ট। একবার এই যে কথায় আছে কি, দুধকে চুনকে মুখ পড়লে ওই আপনার গোয়ালে যদি কি গরু মারা যায় তখন নাকি হ্যাঁ, ছোটবেলা শুনতাম নানি দাদির কাছে। হ্যাঁ ছিল না, হ্যাঁ হ্যাঁ, যে ওই পশ্চিম কোণে যদি মেঘ দেখে তখন মনে হয় ভয় হয়। তা আমাদের ভয় নাই, আমরা অ্যালার্ট আছি। হ্যাঁ, এটা ৭৫ সালের 15ই আগস্ট না, জি আমার মনে হয় আপনার ভুলের পুনরাবৃত্তি হবে না। ইয়াং ম্যান, আই টেল ইউ, আই অ্যাসিউর ইউ, আওয়ামী লীগ again will come back to power under the leadership of Sheikh Hasina through constitution way, উইদাউট পিপল। with people, with people. There, গুড লাক। there, you will not go there. Good to luck. Cast your vote alone. Good luck. People will go. You see election of UP election, 70% ভোটার পার্টিসিপেট করেছে। নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। ওইটা নির্বাচন, ওইটা আপনি ভালো করে না, জানেন। না, আপনি ফিল্ড লেভেলে নির্বাচন করেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন। আপনি পার্থ সাহেব, আপনি গ্রামে যান না। আমি গ্রামে যাই না মানে আপনি কে বললো? না, আমি ভোলার এমপি ছিলাম, আমি গ্রামে ভোলার যাই না। MP আপনাদের বড় নেতা তোফায়েল সাহেব সেখানে ছিল, আমরা গ্রামে যাই না। আপনি এটা কি বলেন আপনি? আপনি আরবান থাকেন, অবজেকশনেবল। আমার গ্রামে কেন আমি গ্রামে যাব আপনি না? এই ইলেকশন হতে যাচ্ছেন না। কোথায় ইলেকশন যে হতে যাচ্ছেন না, এই ইলেকশনে আমি যাব কেন? কেন আমাদের যাবেন মতো কেন? আমি কি আওয়ামী লীগের এমপিদের মতো নাকি ইউনিয়ন পরিষদের নির্বাচনের কাছ থেকে পয়সা খাবো আর মেম্বারের কাছ থেকে পয়সা খাই, না, নমিনেশন কে দেয়? ব্যাপার? আমার ইন্টারেস্ট আছে নাকি? আমাকে একটা টাকা আওয়ামী দেন। লীগের শত শত এমপিরা আমি সারাদিন তো কাজই আওয়ামী দেয়। লীগের অর্গান সেক্রেটারি। আপনি জানেন, লিস্ট আছে, আপনার বড় বড় নেতা জিজ্ঞেস আমাকে করেন 1 টাকা কে কই কত দেন? করে খাইলো, আপনি দেখেন আমাকে 1 সবাই টাকা জানে। দেন। টাকা সবাই আপনি খায়। পেপার কি জনকণ্ঠ ছাড়া কিছু পড়েন না? না, টাকা শোনেন না বিটিভি ছাড়া কিছু দেখেন না? না, কেন? আমার চোখ কতজন নাই। মানুষ মারা গেছে জানেন? আমি জীবনে, আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার জীবনে আপনার আমি না, না আপনি আমি বলেন না, আমার আপনি জানেন জীবনে যত পত্রিকা পড়েছি, হ্যাঁ। আপনি কি এত পত্রিকা কিভাবে পড়বো? পড়েছেন? আপনার জন্ম আমার চেয়ে 40 বছর আগে। তাহলে আমার কাছে শিখতে হবে। আমি আপনার কাছে একটা কথা বলি, আমার আপনি কাছে জানেন কত শিখতে হবে মানুষ মারা আপনাকে। গেল? আপনি বিতর্ক করতে পারেন, এই ইউনিয়ন নির্বাচনে কত মানুষ মারা গেল? পলিটিক্স আমার কাছে শিখতে হবে। পলিটিক্স তো নাই, ইউ ডোন্ট হ্যাভ Politics পলিটিক্স। আছে। আপনারা পলিটিক্যালি Politics মানে ব্যাংকরাপ্ট। fight. একটা ওসির দাম বেশি আপনাদের চেয়ে। Politics মানে একটা fight. ওসির দাম Politics মানে বেশি। বিতর্ক। আপনার কি? আপনাদের কোনো বিতর্ক নাই? কিছু নাই। আরে ট্রাম্পের, আপনার চেয়ে বড় নেতা। আমেরিকাতেও ট্রাম্প দখল করতে আওয়ামী পারে। লীগের সবচেয়ে বড় নেতারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে ক্ষমতা নাই, একটা টিএনওর ক্ষমতা আপনার চেয়ে বেশি। আপনি বাসায় যে আপনি ভাবিকে জিজ্ঞেস করেন যে তোমার কথা টিএনও শুনে, ভাবি টেলিফোন তো আমি তো করি। ও তাহলে দেখেন আপনি কিরকম ভাবিকে এমপি বানিয়ে আপনি ভাবিকে ক্ষমতা ইউজ করতে দেন না, এই হলো ব্যাপার। আমি করি ডিসি কে, এসপি কে এটা- করি। এটা- আজকে হবিগঞ্জে এটা wrong, করেছি। এটা wrong। আমি কি করেছি? আজকে wrong। হবিগঞ্জে করেছি। না, DC কে। ভাবিকে আপনার আরো SPK ক্ষমতা দেওয়া করেছি, উচিত। বলেছি নারীর ক্ষমতা সুষ্ঠু হবে, ফেয়ার হবে। শোনেন, এটা রং ভাই, শোনেন। যাই বলেন। আমরা একটু আমি তো party শেষের দিকে leader। আমি আরেকটা না, প্রশ্ন I have আসছিলাম a right to talk with জি। any DC because I'm a leader of the party. মিস্টার আহমেদ, আমি পার্টি অর্গানাইজেশন। মিস্টার আহমেদ হোসেন, আমি আসছি আপনার কাছে। জি, আমরা ভাই, বলুন। একটু শুনতে চাই যে আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছি, বেগম যেগুলোর সঙ্গে রাজনৈতিক দল সম্পর্ক অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত যে অর্থনীতি, সেই জায়গাটা আসলে কেমন, মানুষ কতটা স্বস্তিতে এবং শান্তিতে আছে? আমরা একেবারে শেষের দিকে, সো আন্দালি প্রথমে, পরে মিস্টার আহমেদ হোসেন। না, এটা তো সত্যি কথা ভাই, যে এই সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছে যেগুলি সরাসরি মানুষের জীবন এফেক্ট করে, সেগুলি সবসময় অ্যাব্রাপ্টলি নিয়েছে। আপনি দেখেন যে ওনার সংসদেও আলাপ তো হয় না, বা কোনো গণশুনানি বা কোনো কিছুই হয় না। যেমন তেলের দামটা যে বেড়ে গেল এবং এটার যে একটা এফেক্ট হবে, করোনার পর কত % মানুষ গরিব হয়ে গিয়েছে, গ্রামে চলে গিয়েছে। তো সেখানে আমি জানি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, কিন্তু হয় না মানুষের একটা মেন্টালিটি, আপনার প্রথম থেকেই মানুষের একটা মাইন্ডসেট সৃষ্টি করতে হয়। আপনার বিদ্যুতের দাম যেভাবে বাড়ায় এই সরকার, এখন দেখা যাবে যে একটা বাড়িতে 20,000 টাকা বাসা ভাড়া হলে 15,000 টাকা বিদ্যুৎ ভাড়া আসতেছে। এই সরকার প্রথম থেকে এই জিনিসটা করে, এবং জিনিসপত্রের দাম যখন বাড়ে, 150 টাকা করে পেঁয়াজের কেজি এই সরকার খাইয়েছে। তেলের দাম কত আপনি জানেন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ে। আমার মনে হয় এই সরকার এই জিনিসটাতে খুব একটা মানে কর্ণপাত করে না, বিকজ কালকে দেখলাম একটা মাথার বাড়ি প্রজেক্টের 15,000 কোটি টাকা বেশি খরচ হবে। তারপর অন্যান্য জায়গাতে ব্যাংক লুট যেভাবে হচ্ছে, সিঙ্গাপুর টাকা চলে যাচ্ছে, অন্য জায়গায় আছে, পাওয়ার প্ল্যান্টে যেভাবে ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকিগুলি আমি মনে করি রিজার্ভটা না ওখানে রেখে দিয়ে মানুষকে ফকির বানানোর আসলে কোনো লাভ নেই।
আপনার মানুষ যেটাতে উপকৃত হয় সেখানে আপনার টাকাটা খরচ করা উচিত। এই জিনিসগুলিতে ভর্তুকি দিলে প্রতিদিন মানুষের বেনিফিট হবে। মানুষকে ফকির বানিয়ে যখন আপনি আবার টাকা দিতে চাবেন, বিভিন্ন প্রণোদনার মাঝখানে দেখা যাবে ওই টাকাটাও দিয়ে যে পৌঁছায় না। আপনি বাড়ি বানিয়ে দিলেও দেখা যাবে ওই বাড়ি ভেঙে যায়। আপনি তেল দিয়ে দিলে আপনার এলাকার মেম্বারদের খাটের নিচে তেল পাওয়া যায়। আমার মনে করে এটা শুধু পিপলস গভর্নমেন্ট। সুতরাং আমার সরকারের উচিত হবে যে এই রিজার্ভ বা এগুলি জমিয়ে জমিয়ে রেখে দুনিয়াকে না দেখিয়ে মানুষকে ফকির বানিয়ে, আমার মনে হয় এই জিনিসটা ঠিক হবে না। ভর্তুকি দিলে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে দেওয়া উচিত। মিস্টার আহমদ হোসেন, জি, শুনছিলেন আপনি? হ্যাঁ শুনছিলাম, ভর্তুকি নিয়ে শুনছিলাম, তারপরে তেলের দাম শুনছিলাম, তারপরে 20,000 টাকা ভাড়া, 15,000 টাকা বিদ্যুৎ বিল। এটা আচানক কথা, একটা আশ্চর্যজনক কথা। 20,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে 15,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে, এরকম রেকর্ড? না না, আমি কথার উদাহরণ দিলাম। কথা 5% 5বার 500%-এর মতো বেড়েছে। যদি আপনি তেলের ধরে দামটা দেখেন। বেড়েছে, এটা আন্তর্জাতিক বাজারেও বেড়েছে, ভারতেও বেড়েছে, বেড়েছে কিন্তু আমি আজকেও দেখলাম পত্রিকায় বেড়েছে। এখন আমরা তো তেল প্রডিউস করি না, কিন্তু অনেক বেশি বাড়লো না বাংলাদেশে? আপনি যদি যেটা ভারত বেড়েছে- পাকিস্তান কম্পেয়ার করেন, না যেটা তাহলে বেড়েছে হ্যাঁ। এই বাড়াটাকে কমিয়ে আনার জন্য আমি বিনয়ের সাথে বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করব বিষয়টাকে রিভিউ করার জন্য, বিদ্যুৎ মন্ত্রীকেও অনুরোধ করব এটা রিভিউ করে কমিয়ে আনা যায় কি না। তারপরে সাবসিডি তো অনেক দেওয়া হচ্ছে, কৃষিক্ষেত্রে সাবসিডি কিন্তু দেওয়া আসলে আমি হচ্ছে। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, জাস্ট পলিটিক্যাল নর্ম, আপনার এক্সপিরিয়েন্স দেখেছেন এই ধরনের জনহিতকর বা ডাইরেক্টলি পিপল এফেক্টেড যে জিনিসগুলি হয়, এমন কি একটা নর্ম ছিল না যে একসময় পার্লামেন্টে এগুলো নিয়ে আলাপ হতো, কথা হতো? আপনি তো এটা মানবেন যে এই নর্ম, এই জিনিসটা চলে গিয়েছে, এখন আর নাই? হয়েছে, না, পার্লামেন্টে আলোচনা হয়েছে। বাড়ানোর আগে যে এই জিনিসগুলি যে জনগণের যে একটা মাইন্ডসেট সৃষ্টি এটা করা, তখন একটা প্রবলেম হলো যে প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন, এত বড় একটা সেন্সিটিভ এটা সিদ্ধান্ত। একটা কারণ, এটা একটা কারণ। কিন্তু উনি দেশে থাকলে হয়তো বা পার্লামেন্টে আলোচনা হতো। এবার দেখেন ঠিকই আলোচনা হয়েছে, না, এটা তো বাড়ার পরে হয়েছে। হয়েছে। আবার যেটা বেড়েছে এটা কি কমানো যাবে না? বন্যার পানি বাড়ে, কমে না? তেলের দাম কমে নাকি বাংলাদেশে? আপনি পেঁয়াজের দাম বেড়েছিল, কমে নাই? ওইটা অন্য কথা, তেলের দাম কোনোদিন তেল কমছে কি নাকি আমরা বাংলাদেশে? তেলও কমবে, কমবে? কমবে। তেলের প্রোডাকশন কি আমাদের হাতে? এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট। না, আমাকে আপনি বলেন, প্লিজ আমাকে বলেন, বাংলাদেশের স্টেক হোল্ডার কতজন? অনেক স্টেক হোল্ডার। আপনার পরিবহন সেক্টর স্টেক হোল্ডার, তারা যে বাস ট্রাক সব বন্ধ করে দেয়, বাংলাদেশ বন্ধ হয়ে যায়। পাবলিকের সাফারিংস, আবার তেল বাড়লেও সাফারিংস। আমরা যাবো কোন দিকে? গভর্নমেন্ট আপনি হলে কী করতেন? আপনাকেও এটা ব্যালেন্স করতে হতো, সব কিছু মিনিমাইজ করতে হতো। গভর্নমেন্ট চালাতে হলে মিনিমাইজ করে চালাতে হবে। ডাক্তাররা টেলিফোন করলো, স্ট্রাইক করলো, ওদেরকেও ম্যানেজ করতে হয়। নার্সরা স্ট্রাইক করলো, এদেরও ম্যানেজ করতে হয়। স্টেট চালানো মানেই সকল স্টেক হোল্ডারদেরকে ম্যানেজ করে চালানো। যা করেন আপনারা ম্যানেজ করেন। এখন আপনার বাবা যখন মন্ত্রী ছিলেন, তিনিও ম্যানেজ করে চালাতেন। আপনি তো মন্ত্রী আগামী দিনে হবেন আওয়ামী লীগের, আপনিও এই ম্যানেজ করে চালাবেন। এই খবর আপনারা কে তুলে? এইসব সত্যি কথা না? আই প্রিডিক্ট সো, আচ্ছা, predict আই হ্যাভ রাইট টু প্রিডিক্ট অ্যাবাউট ইউ। আপনাকে তো বিএনপি মন্ত্রী বানাবে না। কে? বিএনপি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের যে স্ট্যান্ডার্ড বানিয়েছে, আমি অত্যন্ত আনন্দিত যদি মানুষের ভালোবাসার সম্মান পাই। আওয়ামী লীগ গত 12 বছরে যাদেরকে মন্ত্রী বানিয়েছে, আর যেই ভালো তো বানিয়েছে, আর যাদেরকে এমপি নমিনেশন দিয়েছে, ও দেখার পর পার্লামেন্টে যাওয়ার ইচ্ছাও আচ্ছা। চলে গেছে, আর মন্ত্রী হলে ওইটাও চলে গেছে। মিস্টার পাট্টো, I want to know from you. Mr. Patto, hear me please, I want to know from you. বলেন। You are very brilliant chap. আপনি লন্ডন ছিলেন, ব্যারিস্টারি পাস করে আসছেন, আমার সৌভাগ্য হয় নাই ব্যারিস্টার হওয়ার। আমি আপনার কাছে জানতে চাই, তো বাংলাদেশে আপনি নির্বাচনও করবেন না, আবার নির্বাচনে যাবেন না, তো কোন পথে হাঁটতে চান? এই কথাটা বলেন। আমরা অর্গানাইজ করতেছি, আমরা ছোট দল, আমরা আমাদের মতো মানুষদের আনতেছি যারা দুইটা দলকে, মুরব্বী লিডারদেরকে পছন্দ করে তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়। রাজনীতি মানে রক্ত দেয়া, হরতাল মিছিল, মারামারি না। রাজনীতি মানে আপনারা তো এই কাজ করে কি করছেন জানেন? একটা বড় জেনারেশনকে পলিটিক্সের বাইরে পড়ে। এই জন্য গার্মেন্টসের ব্যবসায়ী দিতে হয় এখন আপনার মেয়র নির্বাচনে। ইউ ল্যাক পলিটিশিয়ানস। আওয়ামী লীগ আর বিএনপি সিরিয়াসলি ল্যাক পলিটিশিয়ানস। এই জন্য বিএনপির দিতে হয় তাবিদ আওয়ালকে, আর আপনাদের দিতে হয় আতিক সাহেবকে। আচ্ছা, দাঁড়া, আমাকে শেষ করতে দেন প্লিজ, আমাকে শেষ করতে দেন। ভালো একটা প্রশ্ন করছেন।
ওই গ্রাম অঞ্চলে আপনারা মার্কা দিয়ে দেন, বিকজ গ্রাম অঞ্চলে কিছু আনফর্চুনেট ইমোশনাল মানুষ আছে যারা ধানের শীষ নৌকা দেখে লাভ দিয়ে পড়ে, কিন্তু শহরে আস্তে আস্তে আপনারা মাইনরিটি হয়ে যাচ্ছেন। এই জন্য ঢাকাতে যখন পাবলিক মিটিং করতে হয় আপনারা কেন বন্ধ করেন জানেন সব কিছু? কারণ আপনারা জানেন ঢাকার মিটিংয়ে বাইরে থেকে লোক আসবে, আপনাদের মিটিংয়ে লোক আনতে হয় ধামরাই থেকে, নরসিংদী থেকে, মানিকগঞ্জ থেকে, এখান থেকে, বিকজ এখানকার মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ওই জেনারেশনটাকেই, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কি আমি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি প্রবলেম না, বাংলাদেশের সবচেয়ে বড় আপনারা কিভাবে চালান বা বিএনপি কিভাবে চালিয়েছে এটা না, আপনারা সময়ের সাথে সাথে আপনাদের রাজনীতিকে পরিবর্তন করতে পারেন নাই। এই কারণে গত 30 বছরে ভালো মানুষরা এই দেশের রাজনীতিতে ঢুকে নাই, আর এই কারণেই পার্লামেন্টে এই লোকগুলি যায় আর একটা বড় জেনারেশনের রাজনীতিকে বের হয়ে আসছে। আমরা উই আর গিভিং ইট টাইম, আমরা চাই ভালো ছেলেরা যাতে রাজনীতিতে আসে, আমরা চেষ্টা করছি তাদের, বিকজ আপনারা তো জাতি বিভক্ত প্রক্রিয়া গিয়েছেন, আপনারা বঙ্গবন্ধুর সাথে অন্যের এই করেছেন, সব সময় নির্বাচন আসলে আপনারা একটা জাতিভক্ত দেশটাকে কি করবেন সেটা আমি কিন্তু আমার প্রশ্নের আমি তো সেটাই বলে আমরা সময় নিব, আমাকে আমরা দল গোছাবো, আমরা কাজ করবো, আমাকে বলতে দিবেন একটু কাইন্ডলি। হ্যাঁ বলেন না। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম এই প্রশ্নের পরিষ্কার উত্তর আমি কেন শ্রোতারাও পাই নাই। কেন? আমি তো বলছি না, আমরা নির্বাচন করবো না, আপনার সামনে নির্বাচন নির্বাচন করবো না, নির্বাচন পরিত্যাগ করবো। হ্যাঁ, তো প্রবলেম কি করবেন তাহলে? কেন নির্বাচন কথা বলবো? ভয়েস ইজ অলসো সামথিং। আমি কথা বললেন, হ্যাঁ, মানুষ শুনছে, আপনাদের গ্রহণযোগ্যতা ওইটা অন্য কথা, আপনাদের লজ্জা লাগে না? না না, আপনাদের লজ্জা শুনেন, আমি এটা কথা বলি, বেহায়াদারও সমাজ থাকে, কারো কথা শুনেন। আপনারা ভোট চুরি করবেন, আপনারা আবার বসে বলবেন, আপনি এটা বসে কি বলতেছেন? এক কথাই বলছেন, আপনি বসে বলতেছেন আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে আসছি। আপনারা আচ্ছা, আমার কথাটা শেষ করে দেননি তো আপনি? আপনার ডেমোক্রেট তো, হ্যাঁ 100% ডেমোক্রেট তো, তা আমার কথার সময় আপনি শুনবেন না? বলেন। আমি ধৈর্য করে শুনি নাই, এই জন্য বয়সের ব্যবধানে এটা হয়, এটা হয়। মাই অ্যাপোলজি, উচিত। মাই অ্যাপোলজি, আপনি বলেন। থ্যাংক ইউ। তাহলে আপনার ওপিনিয়নটাকে তো পিপুল অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আপনার ওপিনিয়নটা চমৎকার, এই চমৎকার ওপিনিয়নটা পিপুল অ্যাকসেপ্ট করবে তো তোর ইলেকশন। হ্যাঁ, অন্যভাবে কিভাবে অ্যাকসেপ্ট করবে? হাও? আর কোন মেশিন আছে? আমাদের বিশ্বাস সবসময় আপনারা এটা চালিয়ে যেতে পারবেন না, এই যে ভোট চুরি, এটা বিশ্বাস তো আপেক্ষিক বিষয়। আমাদের বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস তো আপেক্ষিক। এক্স্যাক্টলি, এটা নিয়ে তো আমরা থাকি, আপেক্ষিক এটা নিয়ে তো থাকি। আপনি তো বাস্তববাদী না, আপনি বাস্তববাদী না। হয়তো বয়সের সাথে আরো হয়ে যাবে। হ্যাঁ, বাস্তববাদী না, আরো হবেন, আরো বাস্তববাদী হবেন। জীবন সামনে এগিয়ে যাবে, শিখবেন, আরো শিখবেন। ঘা খাইতে খাইতে জীবনে স্ট্রাগল করতে করতে ঘা খেয়ে খেয়ে শিখবেন কিভাবে বাস্তববাদী হইতে হয়। বাস্তববাদী হওয়া প্রয়োজন। নাও ইউ আর আ ম্যান অফ ইমোশন, নট রিয়ালিস্টিক। নো নো নো, এটা আপনার ভুল ধারণা। মাই ধারণা না, আপনি মনে করছেন কি আপনার কাছে রাজনীতি মানেই মনে হচ্ছে এমপি মন্ত্রী নো বা ক্ষমতা আমাদের বা ভোট। আমাদের এমপি না না, আপনি এমপি না। আচ্ছা, আপনি ইউসি, আপনারা যে বলেন 81 সেন্ট্রাল মেম্বার্স কমিটি, আওয়ামী লীগ 81 মেম্বার্স কমিটি, সেন্ট্রাল কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, একজন লোক দেখান তো যে মাল্টি বিলিয়নার দেখান। সব তো পুর খাওয়া মানুষ, সব তো রাজপথের ঘা খাওয়া মানুষ। আপনার ওবায়দুল কাদের সাহেব তো ঘড়ি কত দামি দামি ঘড়ি পরে। ওবায়দুল কাদের, হ্যাঁ, উনি নিজে বলছে প্রেজেন্ট পাই না। ওবায়দুল কাদের 75-এর পরে হ্যাঁ দেশ ত্যাগ করে। আপনি কিন্তু আমার কথা জবাব দেন নাই। কোনটা? আমি যেটা বলছি শেষ করতে হবে, আপনি আমার এটা জবাব দেন না। ওবায়দুল বলছেন উনি প্রেসিডেন্ট। ওবায়দুল কাদের যখন এই সব বাদ দেন, এগুলি বলেন না প্লিজ। আওয়ামী লীগ ইজ দ্য রিচেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। নো, আপনি বলেন মেবি ইউ আর নট পার্ট অফ ইট। নো নো, মেবি ইউ আর নট পার্ট অফ ইট। শেষ করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্যবসা করবে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা দেখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ আমরা দুটো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিমিং হচ্ছে। আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্র অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রা এই পর্ব বা পুরনো পর্ব যে কোনো আপনি দেখে নিতে পারেন।
পারেন। ব্যারিস্টার আলী মামুন পার্থ এবং মিস্টার আহমেদ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক আলোচনা হচ্ছে, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু মূল কথা যেটি আমরা যদি মোদ্দা কথা বলতে চাই সেটি হচ্ছে যে মানুষকে ফেরাতে হবে রাজনীতিতে, মানুষকে নির্বাচনে নিয়ে আসতে হবে এবং সময়ের সাথে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, যেটি আমাদের প্রায় রাজনীতিতে অনুপস্থিত, এবং আমাদের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। এবং সংবিধানের কথা আমরা সবসময় বলি, সংবিধানের আর্টিকেল 7-এ যে কথা আছে যে জনগণই সকল ক্ষমতার, সকল শক্তির উৎস, ক্ষমতার উৎস, জনগণকে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।